চ্যাপ্টার ৩৮১ কনজেকচার্স। কড়কড় শব্দে আকাশ চিরে রূপলি বিদ্যুৎ চমকে উঠল। শীতের শুরুতে রাতের আকাশটাকে এক মুহূর্তের জন্য একদম সাদা করে দিল সেই আলো। বিদ্যুৎটা মাটিতে পড়ল না, বরং বাতাসের বুক চিরে চলে গেল। সেই আলোতে ক্লাইন মোরেত্তি যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠল। স্পেলসিঙ্গার অফ গড অ্যাসনেক নিজের দৃষ্টি সরিয়ে নিলেন। স্নেকের মুখটা থমথমে হয়ে আছে। স্নেক ফিসফিস করে বললেন, রোজ স্কুল অফ থট, এটা কোনো প্রেতাত্মা নয়, আবার কোনো অশরীরী আত্মাও নয়। সোনালি চোখের পরিণত মধ্যবয়স্ক মানুষটি মাথা ঘুরিয়ে ক্যাপিমের লাশের দিকে তাকাল। সোনালি চোখের পরিণত মধ্যবয়স্ক মানুষটি বলল, টার্গেট বা লক্ষ্যের লাশের ওপর ট্যারোট কার্ড ছড়িয়ে রাখা। গত 2 মাসে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। কার্ডিনাল স্নেক গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, প্রথমবার কবে হয়েছিল? ইস্ত্রি করা ফর্মাল স্যুট পরা সোনালি চোখের পরিণত মধ্যবয়স্ক মানুষটি হালকা করে কেশে উত্তর দিল। সোনালি চোখের পরিণত মধ্যবয়স্ক মানুষটি বলল, সেই সময় যখন ট্রু ক্রিয়েটার একজন প্রতারকের সাহায্যে এই পৃথিবীতে নেমে আসার চেষ্টা করেছিল। তাহলে এটা রোজ স্কুল অফ থট হতে পারে না। কার্ডিনাল স্নেক একদম নিশ্চিত হয়ে নিজের রায় দিলেন। যেই সংগঠনগুলো শয়তান ঈশ্বরের পূজা করে তারা সাধারণত কাউকে পছন্দ করে না, কিন্তু তার মানে এই নয় যে তারা অন্য কোনো শয়তান সংগঠনের কাজে খুব একটা বাধা দেয়। বরং তারা চায় অন্যরাও সফল হোক, যাতে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে আর বিশৃঙ্খল হয়ে ওঠে। সোনালি চোখের পরিণত মধ্যবয়স্ক মানুষটি একটু হেসে বলল, আমারও তাই মনে হয়। হতে পারে নতুন কোনো গোপন সংগঠনের আবির্ভাব হয়েছে। টার্গেটের শরীরের ওপর ট্যারোট কার্ড ছড়িয়ে দেওয়াটা হয়তো তাদের বিশেষ কোনো বৈশিষ্ট্য। এই ট্যারোট কার্ডগুলোর আলাদা আলাদা মানেও থাকতে পারে। এই লাশের মুখের ওপর 2টো কার্ড আছে। একটা হলো জাজমেন্ট আর অন্যটা দ্য এম্পারার। জাজমেন্ট হয়তো তাদের উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাচ্ছে, আর দ্য এম্পারার হতে পারে সেই সংগঠনের গোপন কোড নাম। অবশ্য এটা এক ধরনের আচার বা রীতিও হতে পারে। কার্ডিনাল স্নেক কোনো কথা না বলে চারপাশটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন। কার্ডিনাল স্নেক বললেন, দেখা যাক আসলে এখানে কি ঘটেছিল। ঠিক এই সময়েই ম্যান্ডেটেড পানিশার্সের প্রথম দলটা ক্যাপিমের ভিলাতে এসে পৌঁছাল। ধূসর কুয়াশার ওপরে নিজের সেই রহস্যময় জায়গায় ক্লাইন মোরেত্তি তখন বেশ শান্ত হয়ে বসে আছে। ক্লাইন মোরেত্তিকে পুরো লড়াইয়ে মাত্র 3বার কাগজের পুতুল বা পেপার ফিগার ব্যবহার করতে হয়েছে। ক্লাইন মোরেত্তি খুব একটা ক্লান্ত হয়নি। এখন ক্লাইন মোরেত্তি ডেইজি নিরাপদে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য ভবিষ্যদ্বাণী বা ডিভিনেশন করার কথা ভাবল। নিজের বাম হাতে পেন্ডুলামটা ধরে ক্লাইন মোরেত্তি চোখ বন্ধ করল। ক্লাইন মোরেত্তি মনে মনে বলতে লাগল, ডেইজি সফলভাবে বাড়ি ফিরবে। 7বার এই কথাটি বলার পর ক্লাইন মোরেত্তি চোখ খুলল। ক্লাইন মোরেত্তি দেখল পোখরাজ পাথরের পেন্ডুলামটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। তবে ঘোড়ার গতি ছিল খুবই ধীর আর পরিধিও ছিল অনেক ছোট। এর মানে হল ডেইজির বাড়ি ফেরার পথটা কিছুটা বন্ধুর হলেও শেষ পর্যন্ত কোনো বড় বিপদ হবে না। ভবিষ্যদ্বাণীর এই অর্থ বুঝতে পেরে ক্লাইন মোরেত্তি নিশ্চিন্ত হল। এরপর ক্লাইন মোরেত্তি নিজের সামনে রাখা 2টো জিনিসের দিকে তাকাল। জিনিস 2টো থেকে বেশ শক্তিশালী আধ্যাত্মিক আভা বের হচ্ছিল। তার মধ্যে একটা ছিল হালকা নীল রঙের ষড়ভুজাকৃতি স্বচ্ছ একটা স্তম্ভ। স্তম্ভটার ভেতর দিয়ে বিদ্যুতের মতো আলোর রেখা খেলে যাচ্ছিল। এটা ছিল ম্যাডাম ক্যাটির মৃত্যুর পর রেখে যাওয়া বেন্ডার ক্যারেক্টারিস্টিক। অন্য জিনিসটা ছিল মিস্টার পার্কারের। মিস্টার পার্কার লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। মিস্টার পার্কারের বেন্ডার ক্যারেক্টারিস্টিক একটা গোল বলের মতো আকার নিয়েছে, অনেকটা বাচ্চার হাতের মুঠোর সমান। এই গোল বলটা 3টে রঙের মিশ্রণে তৈরি, কালো লোহা আর গাঢ় লাল রঙের সাথে অনেকটা রূপলি রং মিশে আছে। ক্লাইন মোরেত্তি দেরি না করে কাগজ আর কলম জোগাড় করল। ক্লাইন মোরেত্তি এই 2টো ব্যান্ডার ক্যারেক্টারিস্টিক ব্যবহার করে এদের পোর্শন বা জাদুকরী পানীয়র ফর্মুলা বের করার চেষ্টা করতে চাইল। সিকোয়েন্স 7-এ পৌঁছানোর আগে ক্লাইন মোরেত্তির পক্ষে এটা করা প্রায় অসম্ভব ছিল, কারণ তখন ব্যান্ডার ক্যারেক্টারিস্টিকের ওপর পূর্ববর্তী মালিকের অনেক প্রভাব থাকত। এখন ক্লাইন মোরেত্তি ম্যাজিশিয়ান হয়ে যাওয়ার পর এই ধূসর কুয়াশার ওপর বসে সেই চেষ্টা করার ক্ষমতা কিছুটা পেয়েছে, যদিও এখনও ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবারও ক্লাইন মোরেত্তি ফর্মুলা বের করতে পুরোপুরি ব্যর্থ হল। তবে ক্লাইন মোরেত্তি একটা জিনিস জানতে পারল, আর সেটা হলো এই 2টো ব্যান্ডার ক্যারেক্টারিস্টিকের সিকোয়েন্সের নাম। মিস্টার পার্কার ছিল সিকোয়েন্স 8-এর শেরিফ আর ম্যাডাম ক্যাটি ছিল সিকোয়েন্স 7-এর ইন্টারোগেটর। ক্লাইন মোরেত্তি ভাবল, এগুলো কি আরবিটার পাথওয়ে থেকে এসেছে? এই পাথওয়েটা সাধারণত রাজপরিবার, সেনাবাহিনী আর লোয়েন সাম্রাজ্যের অল্প কিছু অভিজাত পরিবারের নিয়ন্ত্রণে থাকে। এই পাথওয়ের ফর্মুলা বা কোনো উপাদান বাইরে পাচার হলে তার শাস্তি হয় অত্যন্ত কঠোর। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল, ক্যাপিমের অপহরণ করা মেয়েদের কি কোনো অভিজাত মানুষের কাছে পাঠানো হতো? কিন্তু ক্যাপিমকে সাহায্য করার জন্য 4জন ব্যান্ডার পাঠানোর কোনো মানে হয় না যদি উদ্দেশ্যটা শুধু একটু আনন্দ ফুর্তি করা হয়। ক্লাইন মোরেত্তি ভাবল,
মিস্টার হারাস ম্যাডাম ক্যাটির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। হয়তো মিস্টার হারাস এই পাথওয়ের সিকোয়েন্স 6-এর কেউ। সেই বিশেষ দস্তানাটা পড়লে মিস্টার হারাস হয়তো সিকোয়েন্স 5-এর মতোই শক্তিশালী হয়ে যায়। ক্লাইন মোরেত্তি আরও একটা কথা ভাবল, হয়তো এখানে কোনো রক্তক্ষয়ী শয়তানি আচার পালন করা হচ্ছে যা সবার সামনে প্রকাশ করা যাবে না। আবার লোয়েন সাম্রাজ্যের বাইরে ফেনাপোটারের কাস্টিয়া পরিবারও এই আরবিটার পাথওয়ের অধিকারী। তারা এই ক্ষমতা তাদের সেনাবাহিনী আর গোয়েন্দা বিভাগে ব্যবহার করে। ক্লাইন মোরেত্তি ভাবল, এটা কি কোনো গুপ্তচর বৃত্তির মামলা? ক্লাইন মোরেত্তি নিজের এই অনুমানগুলো নিয়ে আবার ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করল, কিন্তু এবারও ব্যর্থ হল। ক্লাইন মোরেত্তি সাময়িকভাবে এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলল। ক্লাইন মোরেত্তি ব্রোঞ্জ টেবিলের ধারে হালকা করে আঙুল দিয়ে শব্দ করে নিজেকে বলল, যতক্ষণ আমার কাছে ফর্মুলা আর প্রয়োজনীয় উপাদান আছে, এই দুটো বেন্ডার ক্যারেক্টারিস্টিক দিয়ে যে কাউকেই সিকোয়েন্স 8-এর শেরিফ আর সিকোয়েন্স 7-এর ইন্টারোগেটর বানানো সম্ভব। ক্লাইন মোরেত্তি মনে করতে পারল ফোর্স ওয়ালের বন্ধু শিও দেরেচা সম্ভবত শেরিফ হওয়ার জন্য উপাদানের খোঁজ করছে। ক্লাইন মোরেত্তি ভাবল, আমি দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে এই শেরিফের উপাদানটা ফোর্স ওয়ালকে বিক্রি করতে পারি। তাতে ফেসলেস পোর্শনের জন্য প্রয়োজনীয় টাকা দ্রুত জোগাড় হয়ে যাবে, কিন্তু বারবার দ্য ওয়ার্ল্ডকে ব্যবহার করাটা ঠিক হবে না। ক্লাইন মোরেত্তি ইচ্ছে করেই লাশের পাশে ট্যারোট কার্ড রেখে এসেছে। অড্রে হল যদি এই খবরটা পায়, তবে অড্রে হল অবশ্যই বিশ্বাস করবে যে এটা মিস্টার ফুলের কোনো একজন ব্লেসড বা আশীর্বাদপুষ্ট ব্যক্তির কাজ। তাই ক্লাইন মোরেত্তি ঠিক করল যে মিস্টার ফুল নিজেই বিক্রির কাজটা করবেন। ক্লাইন মোরেত্তি দ্রুত একটা পরিকল্পনা করে ফেলল। ক্লাইন মোরেত্তি শেরিফ আর ইন্টারোগেটরের উপাদান দুটোকে কুয়াশার এক কোণে পুরনো জিনিসের স্তূপের মধ্যে লুকিয়ে রাখল। ক্লাইন মোরেত্তি ভাবল, আরবিটার পাথওয়ের সিকোয়েন্স 6 আর 5-এর নাম কি হতে পারে? হয়তো এটা নিয়ম বা আইন সংক্রান্ত কিছু হবে জাজ। ক্লাইন মোরেত্তি এই চিন্তাগুলো থামিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিজের বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করল। ক্লাইন মোরেত্তি অনুভব করল যে ওর আধ্যাত্মিক শক্তি আবার বেশ সজীব হয়ে উঠেছে। ম্যাজিশিয়ান পোর্শনটা হজম হওয়ার গতি অনেক বেড়ে গেছে। নিজের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ক্লাইন মোরেত্তি বুঝতে পারল যে সে ম্যাজিশিয়ানের অনেকগুলো মূল মন্ত্র বা নীতি বুঝে ফেলেছে। বাকি ছোটখাটো বিষয়গুলো থাকলে ভালো, না থাকলেও হজম হওয়ার প্রক্রিয়ায় খুব একটা বড় সমস্যা হবে না। ক্লাইন মোরেত্তি একটা ঝরনা কলম আর ছাগলের চামড়ার কাগজ তৈরি করে নিজের মনে রাখার সুবিধার্থে কিছু কথা লিখল। ম্যাজিশিয়ানের মূল নীতিসমূহ: 1. কখনো প্রস্তুতি ছাড়া ম্যাজিক দেখাবে না। 2. অসম্ভবকে চ্যালেঞ্জ জানাও, যদিও শেষ ফলাফল হয়তো কেবল একটা বিভ্রম ছাড়া আর কিছুই নয়। ক্লাইন মোরেত্তি বিশ্বাস করত যে এই দুটোই হল ম্যাজিশিয়ানের মূল ভিত্তি। এই দুটো আয়ত্ত করতে পারলে বাকিগুলো কেবল নিখুঁত হওয়ার জন্য সহায়ক। 3. নিজে উদ্যোগী হয়ে ম্যাজিক দেখাও। 4. দর্শকদের কাছ থেকে হাততালি পাওয়ার চেষ্টা করো। 5. লক্ষ্যবস্তুর মনোযোগ নিজের নিয়ন্ত্রণে রাখো। গাঢ় লাল রঙের কলমটা রেখে দিয়ে ক্লাইন মোরেত্তি একবার নিজের লেখাটার ওপর চোখ বোলাল। ক্লাইন মোরেত্তি ভাবল, প্রতিদিনের টুকটাক অভিনয়ের সাথে সাথে যদি আরও 3-4 বার বড় কোনো জাদুকরী অভিনয় করতে পারি, তবে নতুন বছর আসার আগেই ম্যাজিশিয়ান পোর্শন হজম হয়ে যাবে। আর যদি কোনো অসম্ভবকে চ্যালেঞ্জ জানানোর মতো কাজ করতে পারি, তবে এই গতি আরও বাড়বে। 1350 সালের 1 জানুয়ারি আসতে এখনও প্রায় 2 মাস বাকি আছে। সব কাজ শেষ করে ক্লাইন মোরেত্তি নিজের কপালে হাত দিয়ে ঘষল। ক্লাইন মোরেত্তি এখন বাস্তব পৃথিবীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। ব্ল্যাক এম্পায়ার কার্ড আর বায়োলজিক্যাল পয়জন বোতল গুছিয়ে রেখে ক্লাইন মোরেত্তি হঠাৎ একটু হাসল। ক্লাইন মোরেত্তি নিজের মনেই বিদ্রূপের সুরে বলল, অসম্ভবকে চ্যালেঞ্জ জানানো, এ তো দেখছি মরার পথ খোঁজা। ক্লাইন মোরেত্তির কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হতে হতেই ধূসর কুয়াশা থেকে ওর শরীরটা মিলিয়ে গেল। ব্যাকলুন্ড ব্রিজ এলাকার একটা সস্তা হোটেলে ক্লাইন মোরেত্তি চোখ খুলল। ক্লাইন মোরেত্তি দেখল নিজের আবাহন আচারের মোমবাতিগুলো এখনও জ্বলছে। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে ক্লাইন মোরেত্তি 4 শিলিং দিয়ে কেনা শ্রমিকদের একটা মোটা জ্যাকেট গায়ে দিল। ক্লাইন মোরেত্তি জানালার কাছে গিয়ে দাঁড়াল। ক্লাইন মোরেত্তি আগে থেকে কিনে রাখা মিষ্টি আইসড টি বা বরফ দেওয়া চা হাতে নিল। জানালার কাছে নিজের আবছা ছায়াটার দিকে তাকিয়ে ক্লাইন মোরেত্তি একটু হাসল। ক্লাইন মোরেত্তি ফিসফিস করে বলল, চিয়ার্স। এই কথা বলেই ক্লাইন মোরেত্তি নিজের চায়ের কাপটা কাছে আলতো করে ছোঁয়াল। এরপর এক চুমুকে পুরো চা শেষ করে ফেলল। ক্লাইন মোরেত্তি হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। আশেপাশের গ্যাস ল্যাম্পগুলো তখন পুরোপুরি জ্বলে উঠেছে। রাস্তায় লোকজনের আর মালবাহী গাড়ির বেশ ভিড়। শেরুট বড় আর পশ্চিম বড়োর মাঝখানে যে একটা বিশাল বিস্ফোরণ হয়েছে, সে খবর এই সাধারণ মানুষগুলো এখনও জানে না। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ ব্রেভার্টস বারের আশেপাশে ঘুরল। রাত 7:58 ক্লাইন মোরেত্তি আই অফ উইজডমের আয়োজন করা বেন্ডার সভায় যাওয়ার দরজায় টোকা দিল। ক্লাইন মোরেত্তি এখন একটা লোহার মুখোশ আর হুড লাগানো লম্বা আলখাল্লা পরে আছে। দেখতে ক্লাইন মোরেত্তিকে একদম সাধারণ একজন বেন্ডারের মতো লাগছে।
এদিকে শিও দেরেচা প্রতি রাতের মতো আজও তার পরিচিত মানুষগুলোর খবর নিতে বাইরে বেরিয়েছে। হঠাৎ শিও দেরেচা এমন একটা চিহ্ন দেখতে পেল যেটা আগে কখনো দেখেনি। এই চিহ্নটা সেই সোনালি মুখোশ পরা লোকটির, যে মিস্টার এর সভায় শিও দেরেচাকে শেরিফের ফর্মুলা বিক্রি করেছিল। এটা একটা জরুরি সভার সংকেত। শিও দেরেচা ভাবল, এতদিন সে আমার সাথে যোগাযোগ করেনি, আমিও বিষয়টাকে চেপে গিয়েছিলাম। হঠাৎ আজ কেন সে এমন সংকেত দিল? শিও দেরেচা কিছুক্ষণ ভাবল এবং তারপর দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সোনালি মুখোশ পরা লোকটি তাকে কিছু কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কাজগুলো করে শিও দেরেচা পর্যাপ্ত টাকা জমিয়ে শেরিফ হওয়ার উপাদান কিনতে চেয়েছিল। শিও দেরেচা জায়গা বদলে সভার সময় আর স্থানটা ভালো করে দেখে নিল। আধা ঘণ্টা পর শিও দেরেচা একটা নিরিবিলি গলি থেকে উঁকি দিয়ে চারপাশটা দেখে নিয়ে বেরিয়ে এলো। শিও দেরেচা সোনালি মুখোশ পরা সেই লোকটির দিকে এগিয়ে গেল। লোকটি এখনও তার সেই কালো রঙের ট্যাক্সিডো পরে আছে। লোকটির হালকা বাদামি রঙের চোখ দুটো শিও দেরেচাকে একবার দেখে নিল। সোনালি মুখোশ পরা লোকটি বলল, তোমার জন্য একটা মিশন আছে। শিও দেরেচা পেশাদারদের মতো জিজ্ঞেস করল, কঠিন কতটা আর পারিশ্রমিক কত? লোকটি নিজের সোনার মুখোশটা একটু ঠিক করে নিল। সোনালি মুখোশ পরা লোকটি বলল, এটা বিপজ্জনক হতেও পারে, আবার নাও হতে পারে, সবটাই নির্ভর করছে তুমি কিভাবে কাজটা করো তার ওপর। প্রাথমিক পারিশ্রমিক হল ৩০ পাউন্ড। যদি তুমি দরকারি তথ্য জোগাড় করতে পারো তবে আমি তোমাকে সরাসরি শেরিফের একটা উপাদান দিয়ে দেব। শিও দেরেচা ভ্রু কুচকে বলল, মিশনটা কি বলো? সোনালি মুখোশ পরা লোকটির দৃষ্টি গম্ভীর হয়ে এলো। সোনালি মুখোশ পরা লোকটি বলল, তোমার পরিচিত মহলের মাধ্যমে খুঁজে বের করো যে ইদানিং কারা ক্যাপিমের ওপর নজর রাখছিল। শিও দেরেচা অবাক হয়ে জিজ্ঞেস করল, ক্যাপিম? সেই যে মানুষ পাচার করে? লোকটি মাথা নাড়ল। সোনালি মুখোশ পরা লোকটি বলল, হ্যাঁ। শিও দেরেচা সাথে সাথে উত্তর দিল, আমি এই কাজটা করব না। আমি ক্যাপিমকে ঘৃণা করি। লোকটি একটু হাসল। সোনালি মুখোশ পরা লোকটি বলল, তুমি ক্যাপিমের জন্য কাজ করছ না, কারণ ক্যাপিম মারা গেছে। মারা গেছে? শিও দেরেচা পুরোপুরি থমকে গেল। সোনালি মুখোশ পরা লোকটি বলল, ক্যাপিম নিজের বাড়িতেই মারা গেছে, আর ক্যাপিমের পুরো শরীর ট্যারোট কার্ড দিয়ে ঢাকা ছিল। ক্যাপিমের মুখের ওপর দুটো কার্ড রাখা ছিল, একটা জাজমেন্ট আর অন্যটা দ্য এম্পারার। যাই হোক, গত কয়েক বছরের মধ্যে এমন কোনো ঘটনার খবর পাও কি না দেখো যেখানে ট্যারোট কার্ডের ব্যবহার ছিল কিন্তু পুলিশকে জানানো হয়নি?